আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আবারও তোমাদের সামনে হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা উৎপাদন একাদশ দ্বাদশ শ্রেণীর উৎপাদন ও খরচ তথ্য এই অধ্যায়ের চতুর্থ ক্লাস নিয়ে হাজির হয়েছি, আলহামদুলিল্লাহ। তো আজকের ক্লাসে আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছি, গত ক্লাসে আমরা সম্ভবত প্রান্তিক উৎপাদন নিয়ে আমরা আলোচনা করেছি সর্বশেষ। আজকে আমরা প্রান্তিক উৎপাদনের সাথে সম্পর্কিত কিছু বিধি আমরা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। তো আজকে যে বিধিটা আমরা আলোচনা করব প্রান্তিক উৎপাদনের সাথে সম্পর্কিত যে বিধিটা, সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলতে আমরা কি বুঝি, কিভাবে আমরা এটাকে সংজ্ঞায়িত করব? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, এই বিধিটা সংজ্ঞায়িত করতে হলে যে বিষয়টা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা যদি উৎপাদন অপেক্ষকে বিবেচ্য অন্যান্য উপকরণকে স্থির ধরে শ্রমের পরিমাণটাকে বৃদ্ধি করি। এখন উৎপাদন অপেক্ষক কি, অন্যান্য উপকরণ স্থির ধরে শ্রমকে পরিবর্তন বিবেচনা করব, অন্যান্য উপকরণ কি, এই বিষয়টা সম্পর্কে জানতে হলে কিন্তু আগের ক্লাসগুলো করতে হবে। হুট করে যদি আজকের ক্লাস থেকে আমরা দেখা শুরু করি তাহলে কিন্তু আমরা এই ক্লাসটা বুঝতে পারবো না, কারণ আমি ডিটেলস কিন্তু উৎপাদন অপেক্ষক নিয়ে আলোচনা করেছি। উৎপাদনের প্রতিটা উপাদান ভেঙে ভেঙে আমি বুঝিয়ে দিয়েছি। এর ভিতরে আরো উপকরণগুলো নিয়ে আমরা কি করেছি, আলোচনা করেছি। উৎপাদন অপেক্ষকে বিভিন্ন ভাগে বিভক্ত করেছি। গোটা বিষয়টা জেনে তারপরে আজকের ক্লাসটা করলে তোমরা উপকৃত হবে। তো আমি উৎপাদন অপেক্ষকটা আবার লিখতেছি Q = ফাংশন অফ N L K O। এটা উৎপাদন অপেক্ষক। তো এই উৎপাদন অপেক্ষকে এখানে আমরা চারটা উপকরণ কি করেছি, উপাদান নিয়েছি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আমরা যে কোনোটাকে পরিবর্তন করতে পারি। আমরা এটাও বলেছি সংক্ষেপে উৎপাদন অপেক্ষক Q = ফাংশন অফ L কে আমরা লিখেছি। উৎপাদন করতে আমরা সবচেয়ে বেশি শ্রম এবং মূলধনকে ব্যবহার করে থাকি। বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণে আমরা এই সংক্ষিপ্ত উৎপাদন অপেক্ষক নিয়ে কি করি, কাজ করি। তো আমরা যেটাই বিবেচনা করি, আমরা যখন আমরা একটাকে পরিবর্তন ধরব, অন্যটাকে কি করব, স্থির ধরব। শ্রমকে যখন পরিবর্তন ধরব তখন এই ভূমি, তারপরে এই মূলধন, অর্গানাইজেশন, এগুলাকে আমরা কি ধরব, স্থির ধরব। এই বিষয়গুলোকে আমরা স্থির ধরব। তাহলে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, এটার সংজ্ঞা দিতে হলে যে কোনো একটাকে পরিবর্তন ধরব, বাকি উপাদানগুলোকে স্থির ধরব। দিস ইজ দ্য ফার্স্ট কন্ডিশন এইটার ডেফিনেশন দেওয়ার জন্য। আমি আর একটু বলতে চাচ্ছি, প্রান্তিক উৎপাদন বিধি আমরা বলেছি। প্রান্তিক উৎপাদন কি আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। তারপরে আবারও একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, প্রান্তিক উৎপাদন হচ্ছে শেষ একক
উপকরণ নিয়োগের জন্য প্রাপ্ত উৎপাদন, শেষ একক উপকরণ নিয়োগের জন্য প্রাপ্ত উৎপাদনকে আমরা প্রান্তিক উৎপাদন বলি। এখন শ্রমের প্রান্তিক উৎপাদন যদি হয় তাহলে শ্রমের পরিমাণ 1 একক বৃদ্ধি করলে মোট উৎপাদন যে পরিমাণ বৃদ্ধি পায় তার অনুপাতকে আমরা শ্রমের প্রান্তিক উৎপাদন বলেছি। অথবা শেষ একক শ্রমিক নিয়োগের জন্য যে পরিমাণ উৎপাদন পাওয়া যায়, আবারও বলছি, শেষ একক শ্রমিক নিয়োগের জন্য যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তাকে প্রান্তিক উৎপাদন বলে। এই প্রান্তিক উৎপাদন বিশ্লেষণ করতে আমরা 3টা বিধি কি করে থাকি বিশ্লেষণ করে থাকি, ব্যাখ্যা করে থাকি। এর 1 নাম্বার হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, 3 নাম্বার স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। তো এই যে ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান, স্থির, বা আগে ক্রমহ্রাসমান বলতে পারো, ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান, স্থির, অথবা প্রথমে ক্রমবর্ধমান তারপরে ক্রমহ্রাসমান তারপরে স্থির, এই যে 3টা বিধি, এই 3টা বিধির মধ্যে উৎপাদন ক্ষেত্রে 3টা বিধি কার্যকর হতে পারে। তবে মনে রাখতে হবে, খুবই জরুরি কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এটি তোমাদের মনে রাখতে হবে, উৎপাদন ক্ষেত্রে সাধারণত ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কার্যকর হয় উৎপাদন ক্ষেত্রে। উৎপাদন ক্ষেত্র বলতে কি, উৎপাদন ক্ষেত্র এটা কৃষি ক্ষেত্রে হতে পারে, এটা শিল্পক্ষেত্র হতে পারে, এটা আরো যে বিভিন্ন সেক্টর আছে উৎপাদনের, খনিজ সেক্টর আছে, মৎস্য সেক্টর বা বিভিন্ন সেক্টর যে আমরা বলে থাকি, এ সমস্ত সেক্টরেই কিন্তু, প্রত্যেকটা সেক্টরেই কিন্তু উৎপাদনের বিভিন্ন সেক্টরে সাধারণত এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকরী হয়। এটা কিন্তু ব্রেইনে রাখতে হবে। আমরা কিন্তু সেই গুরুত্বপূর্ণ এই বিধিটা নিয়ে আজকে আলোচনা করছি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি পরীক্ষায় অপেক্ষাকৃত বেশি, এই বিধিটা পরীক্ষায় সাধারণত বেশি আসে। যাক, আমাদের সব বিধি পড়তে হবে পরীক্ষায় আনসার করার জন্য, শুধুমাত্র ইম্পর্টেন্ট বিষয় নিয়ে পড়লে হবে না। যেহেতু আমরা সৃজনশীল পরীক্ষা দিচ্ছি, আপনাদের কিন্তু যে কোনো একটি বিধি পড়েই যে পরীক্ষা পেয়ে যাব এটা আশা করাটা দুরূহ ব্যাপার, এটা আশা করবে না। সবকিছু বুঝে তোমাকে পরীক্ষার হলে যেতে হবে। এখন আসো, আমি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির সংজ্ঞা দিচ্ছি। আপনাদের কাজ হচ্ছে খাতা কলম নিয়ে বসা এবং ভিডিওটা পজ করে সুন্দর করে খাতায় সংজ্ঞাটা লেখা, তারপরে সংজ্ঞাটার বিশ্লেষণ বোঝা, দেন তুমি এই ক্লাস থেকে উপকৃত হতে পারবে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, আমরা সংজ্ঞাটা শুরু করব এভাবে। উৎপাদন অপেক্ষকে বিবেচ্য, উৎপাদন অপেক্ষকে বিবেচ্য অন্যান্য চলক সমূহকে স্থির ধরে, এই উৎপাদন অপেক্ষক, this is the production function. There are 4 variables. One is এই যে land, আমরা n দ্বারা প্রকাশ করেছি। another is labor কে আমরা l দ্বারা প্রকাশ করেছি, ক্যাপিটাল কে k দ্বারা প্রকাশ করেছি, সংগঠনকে অর্গানাইজেশনের অ দ্বারা প্রকাশ করেছি। তো উৎপাদন অপেক্ষকে বিবেচ্য, সংজ্ঞাটা হচ্ছে উৎপাদন অপেক্ষকে বিবেচ্য অন্যান্য চলক সমূহকে স্থির ধরে শ্রমের পরিমাণ বৃদ্ধি করলে যদি মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে, যদি মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে তাহলে প্রান্তিক উৎপাদন হ্রাস পাবে। একেই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। আবার বলছি, উৎপাদন অপেক্ষকে বিবেচ্য অন্যান্য চলক সমূহ স্থির। এক হচ্ছে অন্যান্য চলক সমূহ স্থির, 2 শ্রমের পরিমাণ বৃদ্ধি, অন্যান্য চলক সমূহ স্থির ধরেছি, শ্রমকে পরিবর্তনশীল হিসেবে বিবেচনা করেছি। লেবার পরিবর্তন হতে পারে,
পরিবর্তন হবে আমাদের এই সংজ্ঞাতে। শ্রম 1 একক, তারপরে 2 একক, 3 একক, 4 একক, এভাবে নিয়োগ দিব। শ্রমের পরিমাণ বাড়াবো, শ্রমের পরিমাণ বৃদ্ধি করব, পরিবর্তন করব। যদি শ্রমের পরিমাণ বৃদ্ধি করি, এখন একটা কন্ডিশন দিতে হবে, যদি মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। কেন কন্ডিশন দিলাম? কারণ শ্রমের পরিমাণ বৃদ্ধি করলে মোট উৎপাদন বাড়তে পারে 3টা উপায়ে। মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়তে পারে, মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়তে পারে, মোট উৎপাদন একই হারে স্থির হারে বাড়তে পারে। তাহলে 3টা উপায়ে মোট উৎপাদন বাড়তে পারে। কিন্তু আমাকে ক্রমহ্রাসমানের সংজ্ঞা দিতে হলে, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা ব্যাখ্যা করতে হলে, এটি প্রমাণ করতে হলে মোট উৎপাদন বাড়তে হবে ক্রমহ্রাসমান হারে। আমি একথাও তোমাদের উপযোগের ক্লাসে বলেছি, ক্রমবর্ধমান হারে বাড়া মানে কি, ক্রমহ্রাসমান হারে বাড়া মানে কি, স্থির হারে বাড়া মানে কি। এই বিষয়গুলো যদি ক্লিয়ার না থাকে, তাহলে তোমরা ক্লাস করে উপকৃত হতে পারবে না, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না, তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা খুবই লো থাকবে। আন্ডারস্ট্যান্ডিংটা যদি বাড়াতে হয়, তোমার এই ক্লাস করে যদি উপকৃত হতে হয়, তাহলে বিভিন্ন ক্লাসগুলো ধারাবাহিকভাবে তোমাদের কি করতে হবে, দেখতে হবে। তারপরে আমি আবারও একটু স্মরণ করিয়ে দিচ্ছি, ক্রমহ্রাসমান হারে বাড়া মানে হচ্ছে প্রথমে যা বাড়ে পরে তার চাইতে কম হারে বাড়ে। যেমন 5 থেকে 10 কত বাড়লো? 5 বাড়লো। তারপরে কিন্তু 10 থেকে 15 হবে না, 5 10 15 হবে না, 5 10 14 হবে। মানে 5 বাড়ছে, পরে 4 বাড়বে, তারপরে বাড়লে আরো 3 বাড়বে বা 2 বাড়বে। কিন্তু প্রথমে যা বৃদ্ধি পেয়েছে পরে যদি তার চাইতে বেশি বাড়ে, এটা নাম হবে ক্রমবর্ধমান হারে বাড়া। 5 10 15 হলে স্থির হারে বাড়া। আর 5 10 14 16 17 এভাবে যদি বাড়ে, অর্থাৎ প্রথমে যতটুকু বৃদ্ধি পেয়েছে তারপরে যদি তার চেয়ে কম বৃদ্ধি পায়, তখন তার নাম হবে ক্রমহ্রাসমান হারে বাড়া। তাহলে শ্রমের পরিমাণ বৃদ্ধি পেলে টোটাল প্রোডাকশন, আমি টিপি রাখলাম, টোটাল প্রোডাকশন মানে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়বে। বাড়লে যদি ক্রমহ্রাসমান হারে যদি বাড়লে 4 নাম্বার প্রান্তিক উৎপাদন, আমি এমপি রাখলাম, মার্জিনাল প্রোডাকশনটা কি হয়ে যাবে? হ্রাস পাবে। তাহলে আমরা খুবই সংক্ষেপে বলতে পারি, শ্রমের পরিমাণ বৃদ্ধি করলে প্রান্তিক উৎপাদনটা হ্রাস পাচ্ছে, এটার নাম হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আশা করি সংজ্ঞাটা বুঝতে পেরেছো। আবারও বলতেছি, অন্যান্য চলক সমূহ স্থির দরে শ্রমের পরিমাণ বৃদ্ধি করলে যদি মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে, তাহলে প্রান্তিক উৎপাদন হ্রাস পায়। একেই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে শ্রমের পরিমাণ বৃদ্ধি করলে প্রান্তিক উৎপাদন হ্রাস পায়। মুখস্থ করো, শ্রমের পরিমাণ বৃদ্ধি করলে প্রান্তিক উৎপাদন হ্রাস পায়। শ্রমের পরিমাণ বৃদ্ধি করলে প্রান্তিক উৎপাদন হ্রাস পায়। তবে কন্ডিশন মধ্যখানে একটা আছে, কন্ডিশনটা হচ্ছে শ্রমের পরিমাণ বৃদ্ধি করলে টিপিটা বাড়বে। শ্রমের পরিমাণ বৃদ্ধি করলে টিপিটা বাড়বে, তবে বাড়বে কিভাবে? ক্রমহ্রাসমান হারে বাড়বে, ক্রমহ্রাসমান হারে বাড়বে। বাড়লে তখন প্রান্তিক উৎপাদনটা কি হয়ে যাবে? হ্রাস পাবে। এইটার নাম হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। উৎপাদন ক্ষেত্রে সাধারণত এই বিধিটা কার্যকরী হয়। উৎপাদন ক্ষেত্রে সাধারণত কোন বিধি কার্যকরী হয়? কোন বিধি কার্যকরী হয়? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকরী হয়। আশা করি আমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছি। এখন এই বিধিটা ব্যাখ্যা করা যায় দুটি উপায়, একটা হচ্ছে তালিকার মাধ্যমে, আর একটা হচ্ছে চিত্রের মাধ্যমে, যেটা আমরা বরাবর করে আসছি। তালিকা দিয়ে ব্যাখ্যা করতেছি বিভিন্ন বিধি, চিত্র দিয়ে ব্যাখ্যা করতেছি। বরাবরের মতোই আজকেও আমরা এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রথমে আমি তালিকার মাধ্যমে ব্যাখ্যা করি ইনশাআল্লাহ। তো আমরা একটা তালিকা তৈরি করি। কিসের তালিকা?
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির তালিকা। তো আমরা একটা তালিকা তৈরি করছি। তালিকা আমরা ভূমির পরিমাণ আমি এলা দ্বারা প্রকাশ করলাম, ভূমি দিলাম, ভূমির পরিমাণ মূলধন মূলধনের পরিমাণ আমরা মূলধনকে কে দ্বারা প্রকাশ করলাম, ভূমি নিলাম, মূলধন নিলাম। সংগঠন আর ধরলাম না, যদিও ধরি স্থির রাখতে হবে। তারপরে শ্রম নিলাম, শ্রমের পরিমাণ আমরা ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করলাম, লেবারের এল। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন নিচ্ছি না, সংগঠন নিল স্থির ধরব। তারপরে মোট উৎপাদন, মোট উৎপাদন, টোটাল প্রোডাকশন টিপি। তারপরে সর্বশেষ কলাম হচ্ছে প্রান্তিক উৎপাদন, প্রান্তিক উৎপাদন। কলামগুলো একটু ছোট করে নিচ্ছি, আমার একটু জায়গার দরকার হবে। মোট উৎপাদন টিপি, আর এখানে আমি লিখতেছি প্রান্তিক উৎপাদন এমপি। এমপি কি? এমপি হচ্ছে মার্জিনাল প্রোডাকশন, টিপি কি? টোটাল প্রোডাকশন। ওকে, আমরা 1 2 3 4 5টা কলাম দিলাম। প্রথম কলামে ভূমির পরিমাণ এল, মূলধনের পরিমাণ কে, শ্রমের পরিমাণ এন, মোট উৎপাদন টিপি, প্রান্তিক উৎপাদন এমপি। এখন আমরা ভূমির পরিমাণ ধরি। আমরা মনে করো আমরা কৃষি ক্ষেত্রে যদি আমরা বিনিয়োগ করি, কৃষি ক্ষেত্রে যদি উৎপাদন করি, তাহলে জমি নিতে হবে। শিল্পক্ষেত্রে উৎপাদন করতে হলে ফ্যাক্টরি নিতে হবে। এই ফ্যাক্টরিটাকে আমরা ভূমি বলতেছি। কারখানা যেখানে করব সেটাকে ভূমি বলতেছি, বা কৃষি ক্ষেত্রে যেখানে কৃষি কাজ করব সেটাকে আমরা ভূমি বলতেছি। তো এটা আমরা মনে করো 1 একর জায়গা নিলাম, 1 একর। মূলধন এর বিভিন্ন একক নিতে পারি। মূলধন বিভিন্নভাবে আমরা হিসাব করতে পারি। মূলধনকে আমরা যন্ত্রপাতি হিসেবে মূলধন অভিহিত করতে পারি, মেশিন বলতে পারি। আমরা মনে করো উৎপাদন করার জন্য 5 একক মূলধন দিলাম, 5টা মেশিন নিলাম, বিভিন্ন মেশিন। একটা হতে পারে ট্রাক্টর, একটা সেচ মেশিন হতে পারে, একটা স্প্রে মেশিন, ঔষধ যে দেয় স্প্রে মেশিন, এগুলো হতে পারে। এরকম বিভিন্ন ম্যাটেরিয়ালস হতে পারে। আমরা ধরলাম 5 একক কি নিলাম, মূলধন নিলাম 5 একক। শ্রমের পরিমাণ, প্রথম শ্রমিক একজন শ্রমিক আমরা কি করলাম, নিয়োগ দিলাম। ফার্স্ট শ্রমিক আমরা কি করেছি, নিয়োগ দিয়েছি। আমরা মনে করি উৎপাদন পেয়েছি 5 একক। কত একক? 5 একক। তাহলে প্রান্তিক উৎপাদন কত? প্রান্তিক উৎপাদন হচ্ছে 5 একক। প্রথম 1 একর জমি নিয়েছি, 5 একক মূলধন নিয়েছি, একজন শ্রমিক নিয়োগ দিয়েছি, আমরা মোট উৎপাদন পেয়েছি 5 একক। তাহলে প্রথম এককের জন্য মোট উৎপাদন যা, প্রান্তিক উৎপাদনও তা। প্রান্তিক উৎপাদন 5 একক। আমরা এখন জমির পরিমাণটা আমরা 1 একর নিয়েছি। এখন আমি পুনরায় এই জমিতে শ্রমিক বৃদ্ধি করব। তাহলে তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, এখন জমির পরিমাণ আমি কত লিখবো? 1 একর লিখবো, না তার থেকে বেশি লিখবো, না কম লিখবো? আনসার বোঝার জন্য আবারও সংজ্ঞাটা দেখো। আমরা কিন্তু সংজ্ঞায় বলেছি অন্যান্য উপকরণ কি রাখতে হবে, স্থির রাখতে হবে। অন্যান্য উপকরণ যদি স্থির রাখি
তাহলে জমির পরিমাণ 1 একরে কি রাখতে হবে, স্থির রাখতে হবে, বাড়ানো যাবে না, কমানো যাবে না। মূলধনও বাড়ানো কমানোর সুযোগ নাই, কারণ পরিবর্তন করতেছি কোনটা, শ্রম পরিবর্তন করতেছি, তাহলে বাকি উপাদানগুলোকে কি ধরতে হবে, স্থির ধরতে হবে। এখন 2 নম্বর শ্রমিক নিয়োগ দিলাম। উৎপাদন হলো, উৎপাদন প্রথম শ্রমিকে 5 একক বৃদ্ধি পেয়েছে, উৎপাদন 5 একক বৃদ্ধি পেয়েছে। এখন দ্বিতীয় শ্রমিক যখন নিয়োগ দিব উৎপাদন কত একক বৃদ্ধি পাবে। যেহেতু আমাদের আলোচনা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, নিশ্চয়ই প্রথমে 5 একক হলে পরে 5 হবে না, বৃদ্ধি পাবে কিন্তু তার চেয়ে কম বৃদ্ধি পাবে। মনে করো 4 একক বৃদ্ধি পেল, তাহলে মোট উৎপাদন কত হবে, 9 একক হবে 5 এ। তবে প্রথমে 5 বৃদ্ধি পেয়েছে, এখন কিন্তু 5 বাড়ে নাই, 5 থেকে 9 হলো, কত বাড়লো, 9 থেকে 5 বিয়োগ করো, 4 একক বৃদ্ধি পেয়েছে। তাহলে 2 নম্বর শ্রমিক থেকে যে পরিমাণ উৎপাদন পাওয়া গেল তার নাম হচ্ছে প্রান্তিক উৎপাদন। দ্বিতীয় শ্রমিক থেকে আমরা কিন্তু 9 একক উৎপাদন পাই নাই, কত পেয়েছি, 4 একক পেয়েছি। এজন্য মোট হয়েছে কত, মোট হয়েছে 9 একক। আমরা আবারও জমির পরিমাণ স্থির, মূলধনের পরিমাণ স্থির, 3 নম্বর শ্রমিক নিয়োগ দিলাম। 3 নম্বর শ্রমিক নিয়োগ দিলে মোট উৎপাদন আবারও বাড়বে, তবে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়বে। 4 বৃদ্ধি পেয়েছে, এখন 4 বৃদ্ধি না পেয়ে কত বাড়বে, 9 10 11 12 3 12 3 একক। আবারও জমির পরিমাণ স্থির, মূলধন স্থির, 4 নম্বর শ্রমিক নিয়োগ দিলাম। এখন মনে করো মোট উৎপাদন আর বাড়লো না, মোট উৎপাদন বাড়লো না, মোট উৎপাদন বাড়লো না, তার মানে কি হয়ে গেল, মোট উৎপাদন সর্বোচ্চ হয়ে গেল। কারণ বাড়তে বাড়তে এক পর্যায়ে মোট উৎপাদন কি হয়ে যায়, সর্বোচ্চ হয়ে যায়। আমি মোট উৎপাদনের বৈশিষ্ট্য যখন পড়িয়েছি তখন সেটা আলোচনা করেছি। মোট উৎপাদন বাড়তে বাড়তে এক পর্যায়ে কি হয়ে যায়, সর্বোচ্চ হয়ে যায়। তো এখানে 3টা বিষয় মনে রাখতে হবে। মোট উৎপাদন যখন বাড়ে তখন এমপির মানটা কিন্তু প্লাসে থাকে, ধনাত্মক থাকে, প্রান্তিক উৎপাদন। আবার মোট উৎপাদন যখন বাড়তে বাড়তে কি হয়ে যায়, সর্বোচ্চ হয়ে যায়, তখন প্রান্তিক উৎপাদনটা 0 হয়। আর মোট উৎপাদন যখন হ্রাস পায় তখন কিন্তু প্রান্তিক উৎপাদনের মানটা নেগেটিভ হয়, মাইনাস হয়। এগুলা কিন্তু পরীক্ষায় আসতে পারে। মোট উৎপাদন বৃদ্ধি পেলে প্রান্তিক উৎপাদনের মানটা ধনাত্মক হয়, মোট উৎপাদন সর্বোচ্চ হলে প্রান্তিক উৎপাদন 0 হয়। মুখস্থ করতে হবে। মোট উৎপাদন হ্রাস পেলে প্রান্তিক উৎপাদনটা মাইনাস হয়। একই কথা কিন্তু আমরা উপযোগে পড়েছি। উপযোগে আমরা বলেছিলাম মোট উপযোগ বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ ধনাত্মক হয়, মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ 0 হয়, মোট উপযোগ হ্রাস পেলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। একই কথা উৎপাদনেও আমরা পেলাম। তো আশা করি এই উপযোগ, প্রান্তিক উপযোগ বিধি যদি তোমরা পড়ো তাহলে কিন্তু প্রান্তিক উৎপাদন বিধিটা সহজ, একেবারেই সহজ। সুতরাং ক্লাসের মধ্যে কি আছে, মিল আছে, যথেষ্ট মিল আছে। যাক, এখন কিন্তু 12 থেকে 12 গেলে কত, 0। প্রান্তিক উৎপাদন হ্রাস পেয়েছে। ভূমির পরিমাণ 1 একক, মূলধন 5 একক। এখন আমি সর্বশেষ যেটা করলাম সেটা হচ্ছে এখন প্রান্তিক উৎপাদন 5 নম্বর শ্রমিক নিয়োগ দিলাম। এখন কিন্তু উৎপাদনটা বাড়বে না, উৎপাদন কমে যাবে। তাহলে কি হয়ে গেল, -2 একক হয়ে গেল, -2 একক হয়ে গেল। তাহলে একটা বিষয় মনে রাখা দরকার, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির মূল বক্তব্য যেটা আমি সংজ্ঞায় আলোচনা করেছি, শ্রমের পরিমাণ বৃদ্ধি পেলে প্রান্তিক উৎপাদন হ্রাস পায়। এটি হচ্ছে মূল বক্তব্য। শ্রমের পরিমাণ বৃদ্ধি পেলে প্রান্তিক উৎপাদন যদি বাড়তো তাহলে এটা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। আর প্রান্তিক উৎপাদন যদি 5 একই থাকতো, স্থির প্রান্তিক উৎপাদন বিধি। আর প্রান্তিক উৎপাদন যদি হ্রাস পায় তাহলে সেটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। দেখো, শ্রমের পরিমাণ বৃদ্ধি করেছি, প্রান্তিক উৎপাদন কি হয়েছে, হ্রাস পেয়েছে, সুতরাং এটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আমরা তালিকা স্পষ্ট দেখতেছি শ্রমের পরিমাণ কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। প্রান্তিক উৎপাদন 5 থেকে 4 কমেছে, 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 কমেছে।
তাহলে এই তালিকাটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির তালিকা। এরকম তালিকা তোমরা পরীক্ষায় পেতে পারো, উদ্দীপকে আসতে পারে, তালিকা দিয়ে বলতে পারে যে এই তালিকাটা কোন বিধি প্রকাশ করছে ব্যাখ্যা করো। তাহলে আমরা দেখতেছি অন্যান্য উপকরণ স্থির আছে, শ্রমের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, মূল উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে। তারপরে মূল বক্তব্য যেটা, এটা দেখে আমরা বুঝবো যে প্রান্তিক উৎপাদন কিন্তু সর্ব অবস্থায় কি হয়েছে, হ্রাস পেয়েছে। আমরা বলে দেব এটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নির্দেশ করে। এবং এই তালিকাটা আমরা তখন কি করব, চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। তো চিত্রের মাধ্যমে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে কিভাবে চিত্রটা হতে পারে, আসো আমরা চিত্রটা অঙ্কন করি। আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির চিত্রটা অঙ্কন করছি। আমি দুইটা চিত্র অঙ্কন করব, উপরের চিত্র এবং নিচের চিত্র। আশা করি বোর্ডে লেখা দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখে নেই। জি, ইনশাআল্লাহ দেখা যাচ্ছে। আমি দুইটা চিত্র অঙ্কন করব। উপরের চিত্রে আমি মূল উৎপাদন রেখাটা অঙ্কন করব, আর নিচের চিত্রে মূল উৎপাদন রেখা থেকে প্রান্তিক উৎপাদন রেখাটা অঙ্কন করব। তাহলে আমি এই ভূমিয়ককে যেটা পরিবর্তন করেছি, কি পরিবর্তন করেছি, শ্রম পরিবর্তন করেছি। শ্রমের পরিবর্তনটা আমরা কি হয়, ভূমিয়কে বলা হয়। এখন তো আমরা সবাই জানি যে ভূমিয়ককে সাধারণত স্বাধীন চলক ধরা হয়। তাহলে উৎপাদন অপেক্ষকে স্বাধীন চলক হচ্ছে শ্রম। উৎপাদন অপেক্ষকে কি ইজ ইকুয়াল টু ফাংশন অফ কেএল, স্বাধীন চলক কোনটি, শ্রমটা হচ্ছে স্বাধীন চলক। সমীকরণের ডান দিকে আছে স্বাধীন চলক, ভূমিয়ককে ধরা হয়েছে শ্রম। আর মূল উৎপাদন, এই যে টিপি যে কথা, এই কিউটা কি একই কথা। এখানে কি হচ্ছে, কোয়ান্টিটি অফ প্রোডাকশন বলতে মূল উৎপাদনকে বোঝায়, টিপি কে বোঝায়। এই টিপিটা হয়ে গেল লম্ব, টোটাল প্রোডাকশন, এটা মূল বিন্দু ও, অরিজিনের ও। আমরা এখানে একটা টিপি অঙ্কন করব। আর নিচের চিত্রে আমরা প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করব। এজন্য ভূমিয়ককে আমরা শ্রম ধরেছি স্বাধীন চলক, আর প্রান্তিক উৎপাদন অঙ্কন করব অধীন চলক হবে প্রান্তিক উৎপাদন মার্জিনাল প্রোডাকশন লম্ব। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে শ্রম কয়জন নিছি, 5 জন। আমরা এই 5 জন শ্রমিক এখানে দেখাবো, 1 2 3 4 5। দাগ কেটে নিলাম ভূমিয়ককে। প্রথম শ্রমিক, দ্বিতীয় শ্রমিক, তৃতীয় শ্রমিক, চতুর্থ, পঞ্চম, 5 জন শ্রমিক ভূমিয়ককে নির্দেশিত। লম্বকে আমরা টিপি দেখাবো। এই যে টিপি হাইয়েস্ট ভ্যালু কত, 12। আমার 12 পর্যন্ত যেতে হবে। তাহলে আমি যদি 2 করে যদি যাই, 2 4 6 8 10 12, 2 করে আমি 12 পর্যন্ত গেলাম, 12 পর্যন্ত গেলাম। এখন আমার কাজ হচ্ছে বিন্দুগুলা বের করা, বিন্দুগুলা বের করা। দেখো, প্রথম শ্রমিকে মূল উৎপাদন কত, 5 একক। 1 নম্বর শ্রমিকে মূল উৎপাদন 5 একক, এইটা বের করো। 1 নম্বর শ্রমিকে মূল উৎপাদন 5, এই যে এখানে 5 হবে, ছোট করে এটা 5 লিখে দিলাম, 5। এই যে 1 নম্বর শ্রমিকে মূল উৎপাদন 5, এই যে বিন্দু পেয়ে গেলাম, এটা আমরা দিলাম মনে করো E1 বিন্দু। তাহলে E1 বিন্দু কি নির্দেশ করে, E1 বিন্দু হচ্ছে শ্রমের পরিমাণ 1 একক হলে মোট উৎপাদন 5 একক, যা চিত্রে E1 বিন্দু দ্বারা নির্দেশিত। এখন শ্রমের পরিমাণ বৃদ্ধি করে 2 একক হলে মোট উৎপাদন হবে 9 একক। এই যে 2 এ 9 একক, এইটা আমরা E2 বিন্দু দ্বারা কি করলাম, নির্দেশ করলাম। আরেকটা বিন্দু পেয়ে গেলাম, E2 বিন্দু। 2 নম্বর শ্রমিক মোট উৎপাদন নাই। 3 নম্বর শ্রমিক নিয়োগের জন্য মোট উৎপাদন 12। এই যে 3 নম্বর শ্রমিক নিয়োগ করলে মোট উৎপাদন 12। মোট উৎপাদন কত, 12। এইটা চিত্রে আমরা E3 বিন্দু দ্বারা কি করলাম, দেখো E3 বিন্দু, এই যে E3 বিন্দু 3 নম্বর বিন্দু হয়ে গেল। এবার শ্রমের পরিমাণ আরো বৃদ্ধি পেয়ে 4 একক হলে মোট উৎপাদন আবারও 12। তাহলে 12 আমরা এই সোজাসুজি গেলাম, এই যে আরেকটা বিন্দু পেয়ে গেলাম, এটা E4 বিন্দু। E4 বিন্দু শ্রমের পরিমাণ আরো বৃদ্ধি করে কত, এটা 5 কি বোঝা যাচ্ছে, এটা 5 একক, 5। তো 5 একক করলে মোট উৎপাদন কিন্তু এখন হ্রাস পেয়েছে।
এই যে 10-এর ঠিক ডানে আর 5-এর ঠিক উপরে আমরা যাব। তোমরা স্কেল দিয়ে অঙ্কন করবে, চিত্রটা স্কেল দিয়ে অঙ্কন করবে, সুন্দর হবে E5। তবে এই রেখাগুলো বিন্দুগুলো কিন্তু স্কেল দিয়ে যোগ করা যাবে না, কারণ বক্ররেখা আবার স্কেল দিয়ে অঙ্কন করবে না। বক্ররেখা হাত দিয়ে অঙ্কন করতে হবে, কাট পেন্সিল দিয়ে অঙ্কন করতে পারো, এটা বেটার হবে, ভুল হলে ইরেজ করতে পারো। আবার যারা খুবই দক্ষ তারা পরীক্ষায় কলম দিয়েও যদি অঙ্কন করো সমস্যা নাই, কাট পেন্সিল অথবা কলম যে কোনো একটা হলেই হবে, নো প্রবলেম। এতে মার্কসের কম বেশি হবে না, তবে চিত্র একুরেট হওয়া চাই, চিত্রটা সুন্দর হওয়া চাই, এটা জরুরি। এবার আসো আমরা বিন্দুগুলো যোগ করব। আমি E1 E2 এই যে বিন্দুগুলো যোগ করছি, সবাই একটু দেখতে হবে কিভাবে আমরা যোগ করি। আমি নিচ থেকে নিতে পারি বা এখান থেকে নিতে পারি, এই যে এই, তারপরে এইটা, তারপরে এই টিপি। আমরা বিন্দুগুলো যোগ করে টিপি রেখাটা অঙ্কন করলাম। E1 E2 E3 E4 E5 বিন্দুগুলো যোগ করে টিপি রেখা অঙ্কন করেছি। টিপি রেখার আকৃতি কি হয়েছে? টিপি রেখা অবতল আকৃতির হয়েছে, কারণ আমরা জানি একটি চলক যদি ক্রমহ্রাসমান হারে বাড়ে রেখাটি ভূমি অক্ষের দিকে অবতল আকৃতির হয়। যেহেতু টিপি ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে, তাহলে রেখাটি ভূমি অক্ষের দিকে কি হবে? অবতল আকৃতির হবে, অবতল আকৃতির হয়েছে। অবতল আকৃতি মানে কি? ছাতা আকৃতির, উল্টা ইউ আকৃতির, এটাকে আমরা অবতল আকৃতির বলে থাকি। এবার আসো আমরা নিচের চিত্রে এই মূল উৎপাদন রেখা থেকে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করব। আমরা এগুলো এভাবে কেটে দেব, এই যে 1 2 3 4 5। এটা কিন্তু সোজাসুজি টান দিতে হবে, এটা ডট ডট দিতে পারো, আবার সোজাসুজি টান দিতে পারো, তাও কোনো সমস্যা নাই। এখন আসো প্রান্তিক উৎপাদন হাইয়েস্ট ভ্যালু কত। এখানে আরেকটা বিষয় খেয়াল করা দরকার, প্রান্তিক উৎপাদনের মানটা কিন্তু আমার মাইনাস আছে, তাহলে আমার নিচেও কিন্তু কি করতে হবে? যেতে হবে নিচে, নিচে যেতে হবে। কার নিচে? অরিজিনের নিচে, ভূমি অক্ষের নিচে। ওকে, আমরা হাইয়েস্ট 5 হচ্ছে, আমি এটা 1 2 3 4 5 দিয়ে দিলাম। এবার আসো শ্রমের পরিমাণ 1 হলে প্রান্তিক উৎপাদন 5, এই যে 1 এ 5, এটা দেখাই দিলাম 1 এ 5। এটা হয়তো আমি F1 বিন্দু দিলাম, F1 বিন্দু 1 এ 5, 2 এ কত? 2 এ 4, এই যে 2 এ 4, এটা F2 দিলাম, কি দিলাম? F2 দিলাম। 3 এ কত? 3 এ 3, 3 এ 3, তাই না? 3 এ 3, এই যে 3 এ 3, এটা কত? F3 বিন্দু দিলাম। 4 এ কত? 4 এ 0। তো 4 এ যদি 0 হয় তাহলে আমি এটা কোথায় দেখাবো? 4 এ 0, 4 এ 0 দেখাতে হবে। কার মান 0? প্রান্তিক উৎপাদনের মান 0। একটা বিষয় মনে রাখা দরকার সবার, লম্ব অক্ষের মান 0 হয়, লম্ব অক্ষের মান 0 হয় ভূমি অক্ষে। ভূমি অক্ষের প্রত্যেকটা বিন্দুতে এই লম্ব অক্ষের মান 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0। তাহলে কোথায় দেখাবো? আমি কি 3 এ দেখাবো, 5 এ দেখাবো? 0 তো সব জায়গায় না, 0 সব জায়গায়, কিন্তু 0টা দেখাতে হবে কোথায়? দেখাতে হবে 4 বিন্দুতে। এখানে তোমার সেট করাতে হবে, রেখাটাকে কি করাতে হবে? ছেদ করাতে হবে। তাহলে এই বিন্দুটার নাম হবে F4 বিন্দু, এটা হচ্ছে F3 বিন্দু। আচ্ছা, আর 5টা আমি রেখা অঙ্কন করে আমরা কি করতে পারি? করতে পারি, এই যে 5টা। এটা সরলাকৃতির হতে পারে বা একটু কি হতে পারে, এভাবেও হতে পারে, এটা সমস্যা নাই। এই যে 5 এ কিন্তু মাইনাস, এই যে মাইনাস 5 এ মাইনাস 2 m। যাই হোক, সরলাকৃতি হোক অথবা এই অবতল আকৃতির হোক, রেখাটা কিন্তু ডান দিকে নিম্নগামী হবে। এই যে এটার নাম দিলাম আমরা F5। তাহলে দেখো F1 একটা বিন্দু, F2 একটা বিন্দু, F3 একটা বিন্দু, F4 একটা বিন্দু, F5 একটা বিন্দু। এটা F1, এটার জন্য F2, এটার জন্য F3, F4, F5। এই বিন্দুগুলো যোগ করে আমরা যে রেখাটা অঙ্কন করেছি, এই রেখাটার নাম হচ্ছে MP রেখা। আর এখানে এই দেখো পাশে কিন্তু কত? -2, পাশে -2, এটা F5 বিন্দু দ্বারা কি নির্দেশিত। রেখাটার আকৃতি কি হয়েছে?
রেখাটা ডান দিকে নিম্নগামী হয়েছে। তাহলে শ্রমের পরিমাণ বৃদ্ধি করলে যদি প্রান্তিক উৎপাদন হ্রাস পায়, শ্রমের পরিমাণ এই যে লেখা আছে, শ্রমের পরিমাণ বৃদ্ধি করলে যদি প্রান্তিক উৎপাদন হ্রাস পায় তাহলে তার নাম ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তাহলে মনে রাখতে হবে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি থেকে আমরা যে প্রান্তিক উৎপাদন রেখাটা অঙ্কন করেছি সেটা বাম হতে ডান দিকে নিম্নগামী হয়। কারণ কি? কারণ আমরা জানি দুটি চলকের মধ্যে বিপরীত সম্পর্ক হলে, বিপরীত সম্পর্ক মানে কি একটা বাড়লে আর একটা কমে, একটা বাড়লে আরেকটি কমে, বিপরীত সম্পর্ক হলে রেখাটি বাম হতে ডান দিকে নিম্নগামী হবে। রেখাটা ডান দিকে নিম্নগামী হয়েছে। আর টিপি রেখা কি হয়েছে? টিপি রেখাটা অবতল আকৃতির হয়েছে, কারণ টিপিটা ক্রমহ্রাসমান হারে বাড়ে। তো এখানে যতক্ষণ পর্যন্ত সে বৃদ্ধি পেয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এমপি রেখাটা ধনাত্মক অংশে আছে, মানে মূল বিন্দুর উপরে আছে। কারণ কি? কারণ টিপি বাড়লে এমপিটার মান প্লাস থাকে। টিপি যেখানে সর্বোচ্চ হয়েছে সেখানে কিন্তু প্রান্তিক উৎপাদনটা শূন্য হয়েছে। আর যখন টিপিটা হ্রাস পেয়েছে তখন কিন্তু প্রান্তিক উৎপাদন রেখা ভূমিয়কের নিচে চলে গেছে, অর্থাৎ এখানে প্রান্তিক উৎপাদনটা কি ঋণাত্মক। তাহলে তিনটা বিষয় এখানে আমরা চিত্র থেকে তুলে ধরবো। চিত্রের ব্যাখ্যা যখন দেই আমাদের এই তিনটা বিষয় মনে রাখা দরকার, যে টিপি বাড়লে প্রান্তিক উৎপাদন ধনাত্মক অংশে, সর্বোচ্চ হলে প্রান্তিক উৎপাদন শূন্য হয় অর্থাৎ সে ভূমি অক্ষকে ছেদ করে, আর যখন টিপি হ্রাস পায় তখন প্রান্তিক উৎপাদন রেখা ভূমি অক্ষের নিচে চলে যায়, অর্থাৎ প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়। এই ঋণাত্মক অংশে রেখাটা কি থাকে এবং টিপি রেখাটা অবতল আকৃতির হয়, যেহেতু টিপি ক্রমহ্রাসমান হারে বাড়ে, এবং এমপি রেখাটা বাম হতে ডান দিকে নিম্নগামী হয়, যেহেতু শ্রমের পরিমাণ বৃদ্ধি করলে প্রান্তিক উৎপাদন কি হয়? হ্রাস পায়। আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা তালিকা এবং চিত্রের মাধ্যমে কি করলাম? ব্যাখ্যা করলাম। আশা করি এখান থেকে কোনো তালিকা পরীক্ষায় আসলে তোমরা তালিকাটা ব্যাখ্যা করতে পারবে এবং চিত্র অঙ্কন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে লেকচারটা দিলাম সেটা হচ্ছে 30/5/2021, 30শে মে। আমরা কিন্তু দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে আমরা বন্ধের মধ্যে আছি। আসলে আমরা চাই যে কলেজটা খুলুক, করোনা পরিস্থিতিটা স্বাভাবিক হোক। আমাদের কিন্তু এভাবে ক্লাস নিতে আর ভালো লাগছে না। আমরা ক্লাসরুমে যেতে চাই, তোমাদেরকে ফেস টু ফেস পড়াতে চাই। কারণ আমি শুরুর দিকে যখন অনলাইন ক্লাস শুরু হয় তখনও একটা কথা বলে এসেছি তোমাদেরকে, যে অনলাইন ক্লাসের এই যে সরাসরি ক্লাসের ট্র্যাডিশনাল যে ক্লাস বা ফেস টু ফেস যে ক্লাস, এটার বিকল্প হিসেবে আমি অনলাইন ক্লাসকে মনে করি না। কারণ এখানে মিউচুয়াল ইন্টারাকশন হয় না, তোমাদের প্রশ্ন করার সুযোগ নাই, এবং যেহেতু তোমরা আমার সামনে নাই, আমার কিন্তু লেকচারটা আমি যেভাবে দেওয়ার কথা এভাবে দিতে পারছি না। আরো প্রাণবন্ত লেকচার আমরা দিতে চাই, লেকচারটাকে আরো প্রাণবন্ত করি। অনেক উদাহরণ আসে যখন তোমরা সামনে থাকো, এক একজন এক একটা প্রশ্ন করো, বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন বিষয় নিয়ে আমি বিষয়গুলোকে বোঝাই। যেমন এখানে আমি কিন্তু যারা সরাসরি আমার ক্লাস যারা পড়েছে তারা দেখেছে এই সমস্ত বিভিন্ন শ্রমিকের নাম দিই, খেলোয়াড়ের নাম নিয়ে আসি, হ্যাঁ, বিভিন্ন জিনিসের নাম দিয়ে আমরা এগুলোকে বোঝাই। কিন্তু যখন স্টুডেন্ট সামনে থাকে না তখন তো সেটা আসলে ইচ্ছা করেই পারা যায় না, অনেক কিছু পারা যায় না। তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তোমাদের সাথে ফেস টু ফেস ক্লাস করব, তোমাদের আরো বেটার কি করতে পারবো, শেখাতে পারবো। আমরা আমাদের সত্যি কথা বলতে কি ভালো লাগছে না এখানে থাকতে, আমরা চাই ক্লাসে ফিরে যেতে। তো তোমরা দোয়া করো আল্লাহর কাছে যাতে আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারি। আমাদের সব কিছু খুলে যাচ্ছে, স্কুল কলেজটাও যাতে খুলে যায়, আমরা যাতে আবারও আমরা ফিজিক্যালি কি করতে পারি, লেকচার দিতে পারি, এবং তোমরা বিভিন্ন প্রশ্ন করে বিষয়গুলোকে ক্লিয়ার আইডিয়া হিসেবে নিয়ে তোমরা নিজেকে সমৃদ্ধ করতে পারো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া রেখে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। তোমাদের অবশ্যই বাসায় পড়াশোনা করতে হবে, অবহেলা করা যাবে না, সময় তো যাচ্ছে।
জীবন থেকে সময় যাচ্ছে, একাডেমিক যে ক্যালেন্ডার তোমাদের আছে যে 2 বছর, এইখান থেকে সময় যাচ্ছে। সুতরাং পড়াশোনা করো, সালাত কায়েম করো, সালাতের প্রতি মনোযোগী হোক, আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে বিধান সেগুলো মানার চেষ্টা করো। এখানে সফলতা আছে, এখানে আনন্দ আছে, এখানে মুক্তি আছে, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আছে, সেগুলো বোঝার চেষ্টা করো। সহি তরিকা, সহি হাদিস মেনে চলো। ইসলামিক বিভিন্ন বই নিয়ে পড়াশোনা করতে পারো, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই পড়তে পারো। বরাবর বলে আসছি যেহেতু অনেক সময় আউট নলেজ অর্জন করা যায়। ইংরেজি পড়ো, ইংরেজি শিখো, ইংরেজি নিউজ পেপার পড়তে পারো, ইসলামিক বইগুলো পড়তে পারো, শায়েখ মুজাফফর বিন মহসিনের বইগুলো পড়তে পারো, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বইগুলো পড়তে পারো, তাদের ভিডিওগুলো ইউটিউবে আছে, এগুলো দেখতে পারো। বিদআত এবং শিরক মুক্ত জীবনযাপন করার চেষ্টা করো। তো যাক, আল্লাহ সবাইকে ভালো রাখুন, এই দোয়া রেখে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।